আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্ষমতার রদবদল হওয়ার পর যে বিষয়টি সবথেকে বেশি উপলব্ধি করা যায় বা ইতিহাস ঐতিহ্য থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উপলব্ধি করা যায় সেটি হচ্ছে ক্ষমতার রদবদল হওয়ার পর যখন নতুন কারো হাতে ক্ষমতা চলে যায় তখন সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার কিংবা পুঞ্জীভূত করার যে একটি প্রচলিত ধারা রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে খুবই ব্যাপক। এবং ঐতিহাসিকভাবে বিচার বিশ্লেষণের যে কথাটি বললাম, সেখানে যদি আমরা ঐতিহাসিক দিক পর্যালোচনা করি, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার পূর্বে যে সকল স্বৈরশাসক ছিলেন কিংবা যে সকল সেনা শাসকেরা এ দেশকে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শাসন করেছেন, তারাও কিন্তু ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা রয়েছে, সেই প্রবণতার কারণেই কিন্তু বিভিন্ন সময় ক্ষমতাচ্যুত হয়েছেন। এবং ক্ষমতা দীর্ঘায়িত করার প্রভাবে কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু বৃদ্ধি পায়। পর্যায়ক্রমে ঐতিহাসিক দিক থেকে সামরিক শাসন সমাপ্ত হওয়ার পর যখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ আসা শুরু হলো, তখনও কিন্তু এই ক্ষমতা ধরে রাখার প্রবণতা এবং ক্ষমতা ধরে রাখার প্রবণতার কারণে ক্ষমতাচ্যুত হওয়ার প্রবণতাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশে ১৯৯০ পরবর্তী যখন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া শুরু হলো, তখন কিন্তু বৃহৎ ২ টি রাজনৈতিক দল অবস্থান তাদের ধরে রেখেছিল। এবং একটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি তখন ক্ষমতায় আসীন হয়। এর পরবর্তী সময়ে কিন্তু আওয়ামী লীগ সেই ক্ষমতা পুনরায় নির্বাচনের মাধ্যমে তাদের কাছে নেয়ার প্রবণতা জ্ঞাপন করে। কিন্তু বিএনপি প্রকৃতপক্ষে আমরা দেখেছি যে তাদের ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা সেটি কিন্তু বাস্তবসম্মতভাবে তুলে আনতে সক্ষম হয়। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ কিন্তু তীব্র আন্দোলন সংগ্রাম শুরু করে এবং একই বছরে ২ টি নির্বাচন অনুষ্ঠিত হতেও আমরা দেখেছি। এবং এর প্রভাবে কিন্তু আওয়ামী লীগ যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা সংবিধান সংশোধনের মাধ্যমে যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হতেও আমরা দেখেছি। এই যে একটি প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বেশি আলোচিত এবং সমালোচিত হিসাবে পরিগণিত হয়। এর পরবর্তীতে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আমরা এই বিষয়টি কিন্তু লক্ষ্য করি। এবং এই বিষয়টি লক্ষ্য করার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে ক্ষমতা ধরে রাখার প্রবণতা। আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের শাসনামলে সাধারণত যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই সকল নির্বাচনকে কিন্তু নানাভাবে বিতর্কিত বলা হচ্ছে এবং আওয়ামী লীগের উপর সবথেকে বড় যে দোষ রয়েছে, সেই দোষটি হচ্ছে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে। এখানে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার প্রবণতাটাই কিন্তু সবথেকে বেশি আমরা লক্ষ্য করছি। এর পরবর্তীতে ২০২৪ সনে কিন্তু আওয়ামী লীগের পতন হয়ে যায়। অনেকে সেই পতনের আন্দোলনকে গণ-অভ্যুত্থান বলছেন। কেউ বিপ্লব বলেও কিন্তু সংজ্ঞায়িত করছেন। তবে আওয়ামী লীগের দিক থেকে যদি লক্ষ্য করি, তাহলে আওয়ামী লীগ কিন্তু এটিকে কোনোভাবেই গণ-অভ্যুত্থান কিংবা বিপ্লব বলতে অনীহা প্রকাশ করছে। তারা ১ম থেকেই যে বিষয়টি বলে আসছে যে এটি হচ্ছে একটি জঙ্গি হামলা এবং আওয়ামী লীগের জন্য একটি থ্রেড এবং সেই হিসাবে তারা কাজ করে যাচ্ছে। তবে আমি ১ম এ যেরকম বলছিলাম যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা থেকে প্রকৃতপক্ষে ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং ঐতিহাসিক দিক থেকে শুরু করে বর্তমান বাংলাদেশেও কিন্তু এই বিষয়টি আমরা লক্ষ্য করে যাচ্ছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। যার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক রোডম্যাপ প্রদান করেনি। কখনো বলছে সংস্কার কম হলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আবার কখনো বলছে যে সংস্কার যদি বেশি হয় তাহলে আগামী বছরের জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি কিন্তু এক প্রকার ক্ষমতা দীর্ঘায়ন করার বা ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা হিসেবে পরিগণিত হচ্ছে। আর ক্ষমতা দীর্ঘায়িত করার
প্রক্রিয়া যদি অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পতন যেটি রয়েছে বা ক্ষমতাচ্যুত হওয়ার যে বিষয়টি রয়েছে, সেটিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই কথাটি বলার জন্যই সাধারণত আমি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলাম এবং ইতিহাস থেকে ক্ষমতা ধরে রাখার প্রবণতা বৃদ্ধির সাথে, সাথে ক্ষমতাচ্যুত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি কিন্তু তুলে ধরলাম। এখন প্রকৃতপক্ষে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন জনমত জরিপ কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু জনমত জরিপসমূহ বিভিন্ন অ্যাক্টিভিস্টের মাধ্যমে করা হচ্ছে। সেখানে যেমন দলীয় নেতাকর্মীরা ভোটাধিকার প্রয়োগ করছেন অনলাইন জরিপসমূহে, ঠিক একইভাবে অফলাইন জরিপসমূহে কিন্তু একটি রাজনৈতিক দলের জনসমর্থকরা তাদের যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার কিন্তু প্রয়োগ করছেন। তবে এই যে জরিপসমূহ অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে সবথেকে বেশি আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে বিএনপির প্রতি জনগণের অনীহা। সাধারণত দলীয় নেতাকর্মীরা যে সকল ভোট প্রদান করে থাকেন, সেগুলো দলীয় অ্যাক্টিভিস্টদের মাধ্যমে প্রচারিত হয়ে থাকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দলীয় অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে যারা নিরপেক্ষভাবে ভোটাধিকার সংগ্রহ করছেন বা বিভিন্ন জনমত জরিপ পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করছি এবং সেখানেও কিন্তু বিএনপির ভরাডুবি হচ্ছে। তাহলে বিএনপির প্রকৃতপক্ষে এই ভরাডুবির কারণ কি? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা চলছে বা আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরেও কিন্তু দেশে নানা ধরনের বিশৃঙ্খলা চলছে বলা যায়। এখন পর্যন্ত সেই সকল বিশৃঙ্খলা চলে আসছে। যার ফলশ্রুতিতে একটি রাজনৈতিক গোষ্ঠী তাদের ফায়দা হাসিল করার জন্য অন্য একটি রাজনৈতিক দলের উপর যে দুশ্চাপানোর প্রবণতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন বিএনপি দীর্ঘ ১৫ বছর বা এর বেশি ক্ষমতায় যেতে পারেনি। সেই হিসাবে তাদের ক্ষমতায় যাওয়ার প্রবণতার কিন্তু সবথেকে বেশি। যার ফলশ্রুতিতে তারা দ্রুত একটি জাতীয় নির্বাচন চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই জাতীয় নির্বাচন দিচ্ছে না। এখন এই দীর্ঘ বছরের একটি গ্যাপ থাকার কারণে সাধারণত বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের রাজনীতি করার যে প্রবণতা রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। শুধু রাজনীতি করার প্রবণতা নয়, কিভাবে অর্থকড়ি বানানো যায়, কিভাবে অল্প দিনে টাকার মালিক হওয়া যায়। অর্থাৎ আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত যে সকল নেতাকর্মী ছিলেন তারা এতদিন যে কাজটি করে আসছিলেন সেটি কিন্তু এখন বিএনপির নেতাকর্মীরা করছেন। আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে বিভিন্ন ধরনের চাঁদার খবর পাচ্ছি, বিভিন্ন ধরনের নাশকতার খবর পাচ্ছি। ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু বিএনপির নামে সেটা হোক সত্যি হোক অপবাদ। গণমাধ্যমসমূহ কিন্তু ঢালাওভাবে প্রচার করছে। সুতরাং এখান থেকে জনগণের প্রতি কিন্তু বিএনপির যে একটি আশা ভরসা ছিল সেটি উঠে যাচ্ছে। জনগণ কিন্তু বিএনপিকে যেভাবে পছন্দ করত সেভাবে কিন্তু এখন আর পছন্দ করছে না। যার ফলশ্রুতিতে বিএনপিকে তারা কোনোভাবেই কিন্তু চাচ্ছে না এবং জনমত জরিপে বিএনপিকে তারা ভোটও দিচ্ছে না। যার প্রভাবে বিএনপির যে জরিপের বেহাল দশা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বেহাল দশা যদি অদূর ভবিষ্যতে চলতে থাকে তাহলে বিএনপিকে সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ ভোটার যারা রয়েছেন, তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকারে দিয়ে জয়যুক্ত করবেন বলেও কিন্তু কোনোভাবেই নিশ্চিত নয়। যদিও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নির্বাচনে জয়লাভ করার প্রবণতা সবথেকে বেশি এবং এটি আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে বা রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ বর্তমানে অনুপস্থিত থাকার কারণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বিএনপির উপর যে সকল বিষয়বস্তু উঠে আসছে অপবাদ থেকে শুরু করে অন্যান্য বিষয় সেগুলো যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে এই জনমত জরিপের মতো আসন্ন নির্বাচনে অন্য যে রাজনৈতিক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু জনগণের সেই ফায়দা নিয়ে নেবে।